আজকের গল্প নশে ডাকাতের গল্প। লেখক ব্রতেন্দু চক্রবর্তী। বর্ধমানের রায়না গ্রাম থেকে গরু গাড়িতে করে যাওয়াই ঠিক হলো। পথ অনেকটা, শীতের বেলা, আর এবছর শীতও পড়েছে জাঁকিয়ে। মুখুটি মশায়ের বাড়ির অবস্থা ভালোই। সবাইকে নিয়ে এবার তিনি চলেছেন তিথি করতে। গারোয়ান বলেছে সকাল সকাল ছাড়তে হবে। আগের দিন থেকেই তাই সব জোগাড় যন্ত্র চলছে। গাড়িতে লোকজন, খাবার দাবার আর অন্যান্য জিনিসপত্রও বোঝাই করা হবে। জিনিসপত্র নেহাত কম নয়। দিন দুয়েকের পথ, রাস্তাঘাটে কি পাওয়া যাবে না যাবে তার ঠিক নেই, তাই কিছু ফেলে যাবার উপায় নেই। তার উপর সেকালের পথঘাট মোটেও ভালো ছিল না। রাস্তাঘাটে ছিল ঠ্যাঙারে আর ঠগি কিংবা ডাকাতের ভয়। হিরু গারোয়ান আর তার ছেলে ভরত সকালবেলাতেই গরুর গাড়ি লাগিয়ে দিয়ে গেছে বাড়িতে। হিরু বলে গেছে, কর্তাবাবু, এবার তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে ফেলুন, নয়তো অনেক দেরি হয়ে যাবে। তারকেশ্বর কি যে সে পথ, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাবে। রেইতের বেলা গাড়ি নিয়ে যাওয়া যাবে না, মধ্যে আবার দামোদর পেরোতে হবে। তাড়াতাড়ি করুন, আমি এক কলকে তামুক খেয়ে আসি। তারকেশ্বর যাওয়ার ব্যাপারটা অনেক দিন ধরে হয়েও হচ্ছিল না। মুখুটি মশায়ের ছেলের ঘরে নাতি নাতনি অনেক দিন ধরেই হয় না। শেষে তারকেশ্বরে তিনি হত্যে দিয়ে পড়লেন। তারপর মানত করে এলেন নাতি নাতনি হওয়ার জন্য। তার বছরখানেক পরেই নাতির মুখ দেখলেন তিনি। আনন্দে আত্মহারা হয়ে তারকেশ্বর যাওয়ার কথাটাই ভুলতে বসেছিলেন তিনি। আজ যাব কাল যাব করে সেই নাতির বয়স হতে চলল এখন 6 বছর। অবশেষে গিন্নির মুখ ঝামটা খেয়ে এতদিনে রওনা দিচ্ছেন। তারকেশ্বর যাবার কথা শুনে গ্রামের আর কয়েকজন মানুষও সঙ্গ ধরেছেন। তাদের মধ্যে আছেন শ্রীশ চাটুর্যে, পরেশ তেলি আর সতীশ সামন্ত। সস্তায় পুণ্যের লোভকে ছাড়ে। বিশেষ করে মুখুটি মশায়ের সাথে গেলে রাহা খরচ প্রায় কিছুই লাগবে না। সব কিছু সামলে সুমলে গাড়ি ছাড়তে একটু দেরি হয়ে গেল। পুত্র সুবলকে ডেকে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে দিয়েছেন। তারপর প্রবীণ ভট্টাচার্যি মশাই এসে স্বস্তিবাচন উচ্চারণ করলেন। অবশেষে যখন গাড়ি রায়না গ্রাম থেকে বেরোলো, তখন সকাল গড়িয়ে গেছে। গ্রাম ছাড়িয়ে গরুর গাড়িটা এগোতে লাগলো। বাজতে লাগলো গরুর গলার ঘণ্টাগুলো। বেশ মিঠে মতো রোদ উঠেছে আজ। পথের দুপাশে শীতের শাক সবজির ক্ষেত, মটর, লাউ, ফুলকপি কিংবা বেগুনে ক্ষেত ভরে আছে। কোথাও হলুদ সর্ষের ফুলে সবুজ মাঠ আলো হয়ে আছে। কোথাও রয়েছে আমন ধানের সবুজ দিগন্ত জোড়া ক্ষেত। এরই মধ্যে দিয়ে লাল মাটির রাস্তা চলে গেছে সোজা সেই দামোদরের দিকে। রায়না গ্রাম এমনিতেই চাষবাসের জন্য বিখ্যাত। এবছর আরও যেন বেশি করে ফসল হয়েছে। গাড়ি এগোতে লাগলো। যাত্রীরা হাতে হাতে হুঁকোয় তামুক টানতে টানতে আর বকবক করতে করতে চললেন। খোলা মাঠের মাঝ দিয়ে ঠান্ডা উত্তুরে বাতাসে সবাই কাঁথা, কম্বল কি চাদর যে যা পারল গায়ে বেশ করে জড়িয়ে বসল। বেলা যখন প্রায় দ্বীপ প্রহর, তখন গাড়ি দামোদরের কাছে এসে পৌঁছল। অন্য সময় দামোদরে প্রচুর জল থাকে, কিন্তু এখন শীতকাল, তাই জায়গায় জায়গায় জল কমে গিয়ে বালির চড়া দেখা দিয়েছে। হিরু গারোয়ান সেই বালির উপর দিয়ে সাবধানে চালিয়ে নিয়ে চলল। উৎসাহী কয়েকজন গাড়ি থেকে নেমে আগে আগে হেঁটে চললেন। শেষ অংশটুকুতে বেশ জল। যারা হেঁটে যাচ্ছিল তারা আগে গিয়ে দেখল কোথায় জল কম, সেখান দিয়েই গাড়ি এগোতে লাগলো। নদীর এখানে ওখানে দু একটা জেলে ডিঙি দেখা যাচ্ছে। উৎসাহী ছেলেদের দল বালি সরিয়ে সরিয়ে জল বার করে খেলা করছে।
দূরের মাঠে গরুর পাল চড়ছে, গাছের তলায় বসে আছে কিষান ছেলে, বাছুরগুলো ছুটোছুটি করছে। শ্রীশ চাটুর্যে এই যাত্রীদের দলে একজন মান্যগণ্য লোক। নিত্য তার বাড়ির চণ্ডী মণ্ডপে বেশ লোকের ভিড় হয়, কিছু মহাজনী কারবারও আছে। তিনি গারোয়ানকে বললেন, ওয়ে হিরু, এই কোথায় এলাম? এই যে চাটুর্যে মশাই, এই জামালপুর ছাড়িয়েছি। আ, এই বেলা দুপুরের খাবারটা সেরে নিলে হয় না? বেলা তো হয়ে গেল। হিরু গারোয়ান যাত্রী নিয়ে এ পথে আগেও গেছে। সে বলল, এই যে চাটুর্যে মশাই, ওই সামনেই শুরু কাল না বাজার পড়বে, তার আগে ওই জোড়া বটতলিতে দাঁড়াবো। একটু লোকালয়ের কাছাকাছি থাকা ভালো। গ্রামের পরেশ তেলিও পুণ্য লাভের আশায় এদের সঙ্গ ধরেছে। সে বলল, হ্যাঁ হ্যাঁ হিরু, বলি আজ রাতটা কাটাবা কনে? সে বাবু ওই চকদিঘির জমিদার বাবুর অতিথিশালায় কাটাবো ভাবছি। দেখবেন, মস্ত বড় জায়গা, মন্দির, অতিথিশালা কি নেই সেখানে। হেই এই, হট। আজ রাত্রিটা ওই সেখানে কাটিয়ে কাল বেলা পৌঁছবো বাবা তারকেশ্বরের থানে। সকলে দু হাত জড়ো করে কপালে ঠেকালো, মুখে বলল, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা তারকেশ্বর। মুখুটি মশাই এবার বললেন, হ্যাঁ হ্যাঁ হিরু, বলি পথের গতিক সুবিধার তো? কোনো ঝামেলা নেই তো? সে বাবু আমি কি করে বলবো, সবই তার ইচ্ছে। তবে বলে সে চুপ করে রইল। তবে কিরে হতভাগা? মুখুটি মশাই এবার অধৈর্য হয়ে বললেন, এই যে ওই চকদিঘির আগে একটা জঙ্গল মতো জায়গা আছে, তার নাম সুরোর জঙ্গল। সেই জায়গাটা ভালো লয় বাবু। সে হলো ওই নশে ডাকাতের এলাকা। তবে বেলাবেলি সেই জায়গা পেরিয়ে গেলে আর কোনো ভয় নেই, সাঁঝের পরে না গেলেই হলো। চাটুর্যে মশাই বললেন, সে পথ ছাড়া আর কোনো পথ নেই হিরু? এই যে সে পথ একটা আছে, কিন্তু সে অনেক ঘুর পথ। সে পথে গেলে রাতের বেলা থাকবার জায়গাই বা পাবো কনে, তা ঠিক কি? চিন্তা নেই বাবু, ও বেলাবেলি পেরে যাবো, ভাববেন না। হিরু গারোয়ান ভাববেন না বললেও সবার মুখে চিন্তার ছাপ দেখা গেল। সেকালে ডাকাতের ভয় কে না পেত? বিশেষ করে পথে ঘাটে, যেখানে ধারে কাছে কোনো লোকালয় নেই, সেখানে ডাকাতের হাতে পড়া মানেই ধনে প্রাণে মারা পড়া। নির্জন পথে নিরীহ পথিককে পিটিয়ে মেরে ফেললেও কেউ আসবে না বা কেউ জানতেও পারবে না। তখন পুলিশি ব্যবস্থা তেমন জোরদার ছিল না। সামান্য কিছু থানা আর হাতে গোনা কিছু পুলিশ নিয়ে ডাকাতের দলকে ঠেকানো খুব মুশকিল ছিল। তাই যারা যাত্রী তারা চেষ্টা করত দিনের বেলা যতটা সম্ভব পথ চলে রাতের বেলা কোনো গ্রামে আশ্রয় নিয়ে থাকতে। নিতান্ত রাতে যাত্রা করতে হলে তারা দল বেঁধে চলত, কিন্তু তাতেও সবসময় ডাকাতের হাত এড়ানো যেত না। একটু পরেই বাজার লোকালয় দেখা গেল। তার কিছু আগে এক জায়গায় জোড়া বটতলি, একজোড়া বট গাছ সেখানে বেশ ঘন ছায়া করে দাঁড়িয়ে আছে। এখানে এসে গাড়ি দাঁড় করালো হিরু গারোয়ান। গরু দুটোকে বিশ্রাম দিতে হবে, অনেকটা পথ এসেছে তারা। যাত্রীরা গাড়ি থেকে নেমে বটতলায় বিশ্রাম নিতে লাগলেন। দুপুরের খাওয়া দাওয়া এখানেই সারতে হবে। কাছাকাছি পুষ্করিণীতে ভালো জলও পাওয়া গেল। দু একজন চাষি গোছের মানুষ পাশের মাঠে কয়েকটা গরু চড়াচ্ছিল। তাদের মধ্যে একজন চাটুর্যেকে বলল, পেন নাম ঠাকুর মশাই, আপনারা কনে যাবেন? তারপর সব শুনে বলল, এই যে শীতের বেলা, বেশি দেরি করবেন না, জলদি জলদি সুরোর বন পেরিয়ে যেতে পারলেই ভালো। সাজ নেমে গেলেই মুশকিল, বুঝলেন না, দিনকাল ভালো লয়। বলে সে গরুগুলো নিয়ে ফিরে চলল গ্রামের দিকে। সতীশ সামন্ত বেশি কথা বলেন না। এখন তিনি চাটুর্যেকে ডেকে বললেন, হ্যাঁ হ্যাঁ চাটুর্যে, ও লোকটা কি বলে গেল? চাটুর্যে মশাই বললেন, আর দেরি নয় সতীশ ভায়া,
এখনই রওনা দিতে হবে, নয়তো মুশকিল। বলেই তিনি দলের সবাইকে তাড়া লাগালেন। তবুও সবকিছু গুছিয়ে আবার রওনা হতে একটু দেরিই হয়ে গেল। সবাই বয়স্ক মানুষ, এতটা পথ গোজানে এসে সবাই একটু হাত পা ছড়িয়ে নিতে পেরে বেঁচেছিলেন। সবারই রাস্তার ধকলে হাতে পায়ে ব্যথা ধরে গিয়েছিল। আবার যাত্রা শুরু করতে সবারই আলস্য ধরে গিয়েছিল। বাজার এলাকা ছাড়িয়ে গাড়ি যখন আবার মেঠো পথ ধরল, তখন বেলা বেশ পড়ে এসেছে। গাড়ি চলা শুরু করতেই চাটুর্যমশাই জিজ্ঞেস করলেন, হ্যাঁ হ্যাঁ হিরু? হিরু এক মনে গাড়ি চালাচ্ছিল। তার মুখ যেন চিন্তামগ্ন। একটু অন্যমনস্কভাবেই সে বলল, এগে কথা কি বলছেন? চাটুর্যমশাই বললেন, সুরোর জঙ্গল আসতে আর কত পথ? এইকে এখনো 3 কোষ হবে কথা। চাটুর্যমশায়ের মুখে বিরক্তি ফুটে উঠল। বললেন, হতভাগা, তাড়াতাড়ি চালা। হিরু মুখে কোনো কথা না বলে গরুগুলোর পিঠে লাঠি কষালো। হুট, হুর, হুর, হুট, হুট। ঘন জঙ্গলের একপাশে রয়েছে ভাঙা মন্দিরটা। এতটাই ঘন ঝোপঝাড় রয়েছে যে দূরের রাস্তা থেকে কোনো মানুষের চোখে এই মন্দির ধরা পড়বে না, কিন্তু ঝোপের আড়ালে থাকা মানুষের চোখে রাস্তাটা এবং সেখান দিয়ে যাওয়া মানুষদের ঠিক চোখে পড়বে। ক্রমে সাঁঝ নেমে আসছিল। মন্দিরের সামনে একজন দুজন করে মানুষও এসে জড়ো হচ্ছিল। তাদের দেখে ঠিক সাধারণ মন্দিরাগত ভক্ত বলে মনে হয় না। আর এ অঞ্চলের দুর্নামের কারণে এই ভাঙা মন্দিরে কোনো ভক্তও আসে না। এ হলো সুরোর জঙ্গলের মন্দির। বহু আগে এ অঞ্চলে লোকবসতি ছিল, কিন্তু কোনো এক মহামারীর কারণে এ অঞ্চল জনবসতি শূন্য হয়ে পড়ে। এখানকার লোকজন গ্রাম উজাড় করে অন্যত্র পালিয়ে যায়। পড়ে থাকে এক শূন্য কালী মন্দির। ক্রমে ভক্তের অভাবে মন্দির জরাজীর্ণ হয়ে পড়ে। ফাটলে ফাটলে বট অশ্বত্থের দল গজিয়ে ওঠে, চূড়া ভেঙে পড়ে। তারপর এ মন্দির হয়ে ওঠে নশে ডাকাতের আড্ডা। সন্ধ্যার আলো আঁধারি পার করে ক্রমে নেমে আসছে আঁধার। মন্দিরের চাতালে জড়ো হয়েছে এক এক করে বেশ কয়েকজন লোক। তাদের মধ্যে সর্দার গোছের একজন বলে উঠল, ভৈরব এসেছিস? উত্তর এলো, হ্যাঁ সর্দার। খবর কি? একে এক গাড়ি তীর্থযাত্রী আসছে সুরো কালনা থেকে, যাবে বাবার থানে। মালকড়ি ভালোই আছে সর্দার। তীর্থযাত্রী কজন? তা 5-6 জন হবে। সঙ্গে কি লেঠেল পাই কিছু আছে? কিছু নেই সর্দার। তাহলে সবাই তৈরি হয়ে যা। মনে রাখিস, ঝুটমুট রক্তারক্তি করবি নে, আর বেরামভনের গায়ে হাত তুলবি নে, মনে থাকবে? থাকবে সর্দার। তাহলে হাতিয়ার নিয়ে তৈরি হ সব। আবছায়া অন্ধকারে বলিষ্ঠ ছায়া মূর্তির মতন মানুষগুলো গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। মন্দির থেকে বেরিয়ে সবাই এগিয়ে চলল সামনের রাস্তার দিকে। হিরু গারোয়ান আর তার ছেলে ভরত বেলাবেলি সুরোর জঙ্গল পেরিয়ে যাবার যতই চেষ্টা করুক না কেন, আজ তাদের কপাল ভালো নয় এ কথা বলা যায়। কোনো রকমে কোষ 2 পথ পার হতে না হতেই সাঁঝ নেমে এলো। নিরুপায় হিরু গরু দুটোকে কোষে পাচন পেটা করছিল আর বিড়বিড় করে গাল মন্দ করছিল। হতভাগা, দুটোই আজ মরে চলেছে। গাপের ঢেকি এক একটা, পিটিয়ে সবকটাকে শেষ করে দিতে হয়। গাড়ির যাত্রীদের মুখে আর বেশি কথা সরে না। রাস্তার দুপাশে ধুধু করছে মাঠ। সে মাঠের যেন কোনো শেষ নেই। এদিকটায় কোনো চাষের জমিও চোখে পড়ে না, দূরে কোনো গ্রামের চিহ্নও নেই। একটা বাঁক ঘুরতেই সামনের রাস্তার দুপাশে যেন আচমকা ঘন ঝোপঝাড় দেখা গেল। তার আগে বেশ কিছু তাল গাছও রয়েছে।
এবার সব বাবা তারকনাথের হাতে। যাত্রীদের মুখ শুকিয়ে গেল ভয়ে। মনে মনে সবাই ইষ্টনাম জপ করতে লাগলো। বাকের মুখটা পেরোতে না পেরোতেই একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো খুব কাছ থেকে। কে যায়? গাড়ি থামাও। ভয় পেয়ে হিরু গারোয়ান গাড়ি দাঁড় করালো। প্রায় সঙ্গে সঙ্গে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো নশে ডাকাতের দল। সবার কপালে লাল ফেট্টি, মালকোচা মারা ধুতি, হাতে লাঠি, সরকি, তলোয়ার। তারা সবাই গাড়ি ঘিরে দাঁড়ালো। এবার এগিয়ে এলো নশে ডাকাত। ততক্ষণে দু একটা মশালও জ্বলে উঠেছে। যাত্রীদের দিকে লাঠি উঁচিয়ে নশে বলে উঠল, এ তোমরা কোথায় যাচ্ছ? কারোর মুখে আর কথা সরে না। সবাই যেন ভয়ে বাক্য হারা হয়ে গেছে। একমাত্র মুখুটি মশাই ধীরে ধীরে বললেন, বাবা, আমরা তীর্থযাত্রী, যাব ওই তারকেশ্বর বাবার থানে। দয়া করে আমাদের যেতে দাও। নশে ডাকাত বলে উঠল, তোমাদের সাহস তো কম নয়। রাতের বেলা নশে ডাকাতের এলাকা দিয়ে চলেছ। বাঁচতে চাইলে টাকা করি যা আছে সব বার করে দাও, নইলে এখানেই তীর্থি শেষ করে দেব। কাউকে আর ফিরে যেতে হবে না। মুখুটি মশাই ছিলেন বেশ শান্ত প্রকৃতির মানুষ। তিনি ধীর স্থিরভাবে গাড়ি থেকে নামলেন। সামনে এগিয়ে গিয়ে ডাকাত সর্দারের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বাবা, আমরা সামান্য গৃহস্থ। তীর্থি করতে বাবা তারকনাথের চরণে যাচ্ছি। আমাদের কাছে যা আছে তা তো তুমি নেবেই, কিন্তু একটা কথা মনে রেখো, ভক্তের ওপর কোপ মারলে দেবাদিদেব মহাদেব কিন্তু সইবেন না। সর্দার এবার বিদ্রূপের হাসি হাসতে গিয়েও হঠাৎ থমকে গেল। কেন জানি না, সে সময় হঠাৎ দূরে মন্দিরের দিক থেকে একটা অদ্ভুত ঘণ্টার ধ্বনি ভেসে এলো। ডাকাতরা একে অপরের দিকে তাকাতে লাগলো। হয়তো তাদের মনেও কোথাও একটা ভয় জেগে উঠেছিল। মুখুটি মশাই নিজের গলার তুলসীর মালা খুলে নিয়ে আর ঝোলা থেকে কয়েকটা বাতাসা বের করে সর্দারের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও বাবা, এটাই আমাদের সম্বল। আর এই বাতাসা কখানা খাও, আমার বাড়ির মন্দিরের পূজিত মহাদেবের প্রসাদ। অবাক কাণ্ড! সেই দোর্দণ্ড প্রতাপ ডাকাত সর্দার লাঠি নামিয়ে রাখল। সে হয়তো অন্য কিছু আশা করেছিল, কিন্তু এমন অবিচল ভক্তি আর সাহস তাকে থমকে দিয়েছিল। সে রুক্ষস্বরে বলল, যা, তোদের মারব না, কিন্তু মনে রাখিস, আজকের রাতটা তোদের ভাগ্য ভালো ছিল। মুখুটি মশাই ধীরে ধীরে গাড়িতে উঠে বসলেন। হিরু গারোয়ান আর এক মুহূর্ত দেরি করল না। বলদগুলোকে জোরে পাচন মারতেই গাড়ি তীর বেগে ছুটতে শুরু করল। সবাই যখন দূরে চলে এসেছে, তখনও দেখা গেল অন্ধকারে সেই ছায়া মূর্তিগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মুখুটি মশাইয়ের গাড়ি যখন ধুলো উড়িয়ে বেরিয়ে গেল, নশে ডাকাত তখনও রাস্তার মাঝখানে সেই বাতাসা আর তুলসীর মালা হাতে নিয়ে থমকে দাঁড়িয়েছিল। তার মনের ভেতর তখন এক অদ্ভুত দোলাচল জেগে উঠেছে। হয়তো কোনো এক বিশেষ কথা তার মনে পড়ে গেছে, কিন্তু তার দলের বাকি সদস্যরা, বিশেষ করে তার ডান হাত ভৈরব, এই পরিবর্তন মেনে নিতে পারল না। ভৈরব গর্জে উঠল, সর্দার, এক বুড়োর কথায় ভুলে হাতের মুঠোয় আসা টেকা করি তুমি ছেড়ে দিলে। তুমি বুড়ো হয়ে গেছো, তোমার হাত এখন আর লাঠি ধরার যোগ্য নেই। ওই গাড়ি আমি থামাবই। এই, তোরাও সবাই আমার সাথে। সর্দার তখন বাঘের মতো গর্জন করে সামনে এসে দাঁড়ালো। খবরদার ভৈরব, একবার যখন অভয় দিয়েছি, তখন ওই গাড়ির গায়ে আঁচ লাগলে তোকে আমার লাঠির ওপর দিয়ে যেতে হবে। ভৈরবও রুখে দাঁড়ালো, সেও নাছোড়বান্দা। শুরু হলো এক অসম লড়াই। একদিকে ভৈরব আর তার সঙ্গী ৮-১০ জন সশস্ত্র ডাকাত, আর অন্যদিকে একা নশে সর্দার। ততক্ষণে অল্প জ্যোৎস্নার আলো ফুটে উঠেছে তাল গাছগুলোর মাথায়। সেই অল্প আলোয় তাল বাগানে
লাঠি আর রামদার ঠোকাঠুকির শব্দে আর ডাকাতের হুঙ্কারে বাতাস ভারী হয়ে উঠল। নশে সর্দার ছিল অজেয় লাঠিয়াল। সে বনবন করে লাঠি ঘুরিয়ে ভৈরবের রামদার আঘাত রুখে দিল। একের পর এক ডাকাত তাকে ঘিরে ধরছিল, কিন্তু নশের লাঠির বাড়িতে তারা সব কচু কাটা হতে লাগলো। ভৈরব যখন পেছন থেকে নশের পিঠে তলোয়ার চালাতে গেল, নশে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঘুরে গিয়ে নিজের লাঠি দিয়ে ভৈরবের কবজিতে এমন এক চোট মারল যে তার হাতের অস্ত্র ছিটকে গেল। কিছুক্ষণের মধ্যে বাকি ডাকাতরাও মাটিতে লুটিয়ে পড়ল। যুদ্ধে নশে জিতল ঠিকই, কিন্তু তার শরীর তখন ক্ষত বিক্ষত। নিজের দলের লোকেদের রক্তে তার হাত ভিজে গেছে। সে বুঝল এই অন্ধকার জগতের শেষ হয়তো এটাই, নিজের ভাইদের সাথেই লড়াই। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে হাঁটু গেড়ে বসল। মুখুটি মশাইয়ের দেওয়া সেই বাতাসাটা সে মুখে দিয়ে বিড়বিড় করে বলল, মা, তোর কথা রাখলাম। আজ থেকে এই হাত কোনো যাত্রীর রক্ত ঝরাবে না। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখেছিল রাস্তার ধারে পড়ে আছে কয়েকটা মৃতদেহ, আর দূরে জঙ্গলের গভীরে চলে গেছে রক্তের দাগ। নশে সর্দার মারা যায়নি, কিন্তু সেই লড়াইয়ের পর নশে ডাকাত চিরতরে হারিয়ে গিয়েছিল। জন্ম নিয়েছিল এক নতুন মানুষ। মুখুটি মশাইয়ের গাড়ি যখন চকদিঘির রাজবাড়ির অতিথিশালার কাছে পৌঁছল, তখন বেশ রাত হয়েছে। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় তারা কোনো মতে রাতের আহার সেরেই শয্যা গ্রহণ করলেন। কিন্তু সেখানে উপস্থিত সকল যাত্রীরা সে ঘটনা বারবার শুনতে চায়। বিশেষ করে মুখুটি মশাইয়ের নিজে হাতে অমন সাংঘাতিক ডাকাতকে তুলসী মালা আর বাতাসা দেবার কথাটা সবাই আবার শুনতে চায়। বাবা তারকেশ্বরের কৃপা না হলে কি এমন ঘটনা সম্ভব? তারপর খাওয়া দাওয়া করে যখন সবাই বিশ্রাম করছে, তখন এক বৃদ্ধ যাত্রী মুখুটি মশাইকে বললেন, বাবা, তোমরা যে আজ বেঁচে ফিরেছ, তার কারণ ওই বাতাসা নয়, ওই তুলসীর মালা আর তোমাদের সাহস। আসলে নশে শুধু একজন ডাকাতই নয়, সে ছিল প্রচণ্ড বলশালী এবং একনিষ্ঠ তান্ত্রিক। শোনা যায় ডাকাতি করতে যাওয়ার আগে সে নরবলি দিতেও দ্বিধা করত না। কিন্তু নশের মা ছিল পরম বৈষ্ণব। তার মা মারা যাবার সময় মায়ের হাত থেকে ঠিক এমনই এক ছড়া তুলসীর মালা খসে পড়েছিল। মা মারা যাওয়ার সময় নশেকে বলেছিল, তার রক্তমাখা হাতে যেদিন কোনো ভক্ত প্রসাদ আর মালা তুলে দেবে, সেদিনই তার সব পাপের মোচন শুরু হবে। তাই মুখুটি মশাই যখন শান্ত মনে তাকে বাতাসা আর মালাটা বাড়িয়ে দিয়েছিলেন, নশের হয়তো তার মায়ের শেষ কথাগুলোই মনে পড়েছিল। সেই রক্তলোলুপ ডাকাতের চোখে মুখুটি মশাই তখন এক জলজ্যান্ত দেবতাকেই যেন দেখতে পেয়েছিলেন। তার জ্বলন্ত চোখ দুটো যেন অনেকটা শান্ত, সমাহিত হয়ে এসেছিল। এরপর মুখুটি মশাইয়ের দল তাদের তারকেশ্বর দর্শন ভালোভাবেই সমাপ্ত করলেন। আর কোনো সমস্যা হয়নি। তবে ফেরার পথে তারা আর সেই পথ দিয়ে না ফিরে অন্য ঘুর পথেই রায়না গ্রামে ফিরেছিলেন। গল্পটা এখানেই শেষ নয়, এর একটা অন্যরকম উপসংহারও আছে। এরপর কেটে গেছে বেশ কিছু বছর। মুখুটি মশাই এখন আরও বৃদ্ধ হয়েছেন। জীবন সায়ান্নে এসে তার আরও একবার বাবা তারকেশ্বরের চরণে গমনের ইচ্ছে হল। আবারও তিনি তারকেশ্বর যাওয়ার পথে সেই সুরোর জঙ্গলের কাছে পুরনো তালবাগানে এসে পৌঁছালেন। না, এবার আর কোনো ডাকাতের ভয় নেই। রাস্তাটাও আগের চেয়ে আরও নিরাপদ হয়েছে। গাছপালা যেন আগের থেকে একটু কম। দূরে গাছপালার ফাঁক ফোকর দিয়ে এক পুরনো মন্দিরের ভাঙা চূড়া দেখা যাচ্ছিল।
গরুর গাড়ি যখন সেই পুরনো কালী মন্দিরের কাছাকাছি পৌঁছালো, সেখানে তিনি গাড়ি থামাতে বললেন। তারপর পায়ে হেঁটে সেই মন্দিরের দিকে চললেন। একটু পরেই দেখলেন ভাঙা মন্দিরের কাছে এক বিশাল বটগাছের নিচে একজন মানুষ ধ্যানে বসে আছেন। লোকটির শরীর বিশাল, বুকের ওপর চওড়া এক পুরনো ক্ষতের দাগ, যেন অতীতের কোনো লড়াইয়ের চিহ্ন। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন কোনো এক আগ্নেয়গিরি থমকে শান্ত হয়ে বরফ হয়ে গেছে। মুখুটি মশাইকে দেখে সেই সন্ন্যাসী ধীরে ধীরে চোখ খুললেন। মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি স্থির হয়ে গেল। সন্ন্যাসী মৃদু হাসলেন এবং মুখুটি মশাই কিছু বলবার আগেই তিনি বলে উঠলেন, কর্তামশাই, এবার আর পথ আটকাবো না। সেদিন আপনার দেওয়া বাতাসাটা বড় মধুর ছিল, তবে তার চেয়েও বেশি জোর ছিল আপনার সেই তুলসীর মালায়। মুখুটি মশাই চমকে উঠলেন। চিনতে আর বাকি রইল না যে এই সেই ভয়ঙ্কর নশে ডাকাত। তিনি অভিভূত হয়ে বললেন, বাবা, তুমি এখনো এই পথেই আছো? সন্ন্যাসী তার ঝোলা থেকে একটি জীর্ণ তুলসীর মালা বের করে দেখালেন। সেটি সেই মালা যা মুখুটি মশাই সেই রাতে তার হাতে দিয়েছিলেন। নশে বলল, সেদিন আপনার পিছু নেওয়া ডাকাতদের হাত থেকে আপনাদেরকে বাঁচাতে গিয়ে আমার নিজের দলের লোকদের সাথেই লড়তে হয়েছিল। ওই লড়াই আমার ভেতরকার ডাকাতটাকে মেরে ফেলেছে। এখন আমি পথিকদের জল বাতাসা খাওয়াই আর বাবা তারকেশ্বরের নাম জপ করি। মুখুটি মশাই ভক্তি ভরে সন্ন্যাসীর হাত দুটি ধরলেন। দেখলেন যে হাত একসময় রক্তে রাঙানো থাকত, আজ তা পবিত্র সেবায় নিয়োজিত। মুখুটি মশাই আবার ঝোলা থেকে এক মুঠো বাতাসা বের করে নশের হাতে দিলেন। এবার আর তা প্রাণ বাঁচানোর জন্য নয়, বরং এক পরম বন্ধুর প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে। সন্ধ্যা নেমে এলো। গরুর গাড়ি আবার চলতে শুরু করল। মুখুটি মশাই পেছন ফিরে দেখলেন সন্ন্যাসী হাত তুলে আশীর্বাদ করছেন। অন্ধকারে ঢাকা সুরোর জঙ্গল আজ আর ভয়ের নয়, বরং যেন এক মহান ত্যাগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল।